এমন একটা দেশ যার আয়তন আমাদের ঢাকার মাত্র ২-৩টা থানার সমান, ম্যাপে খুঁজতে গেলে আতশকাঁচ লাগে, অথচ এই পিচ্চি দেশটির মানুষের পকেটে এখন আমেরিকার নাগরিকদের চেয়েও বেশি টাকা। ফ্রান্স, জার্মানি, এমনকি জাপানের মতো শক্তিশালী দেশগুলো এদের মাথাপিছু আয়ের কাছে শিশু। আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? হওয়ারই কথা, কিন্তু পরিসংখ্যান মিথ্যে বলে না। পৃথিবীর চতুর্থ বৃহত্তম ফাইন্যান্সিয়াল হাব, দ্বিতীয় বৃহত্তম ওয়েলথ ম্যানেজমেন্ট সেন্টার আর এশিয়ার তেল বাণিজ্যের আসল গডফাদার, এই সবই একটা ছোট্ট দ্বীপের পরিচয়। যেখানে আমাদের দেশে নিজের একটা বাড়ি থাকাটা সারা জীবনের স্বপ্ন, সেখানে এই দেশের ৮০% মানুষ সরকারের দেওয়া বিলাসবহুল ফ্ল্যাটে থাকে। এখানে ৯০% মানুষের নিজস্ব কোনো গাড়ি নেই, কিন্তু তাদের জীবনযাত্রার মান বিশ্বের টপ 1%-এর মধ্যে। আজ আমরা এমন এক জাদুকরী দেশের মুখোশ উন্মোচন করব, যারা শূন্য থেকে শুরু করে আজ আকাশ ছুঁয়েছে। দেশটির নাম সিঙ্গাপুর। আজ আপনারা যে চকচকে সিঙ্গাপুর দেখছেন, ১৯৬৫ সালে এই দৃশ্যটা ছিল নরকের মতো। ১৯৬৫ সালে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে গেল, বা বলা ভালো, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। তখন সিঙ্গাপুরের অবস্থা ছিল আমাদের দেশের ৭১ সালের যুদ্ধ পরবর্তী অবস্থার মতোই করুন। কোনো প্রাকৃতিক সম্পদ নেই, খাবার নেই, এমনকি পান করার মতো পানিটুকুও তাদের ছিল না। চারদিকে শুধু সমুদ্র আর জলাভূমি। পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল জানেন? তখন সিঙ্গাপুরের ২/৩ মানুষ বস্তিতে বাস করত। বেকারত্ব, দারিদ্র্য আর সাম্প্রদায়িক দাঙ্গায় দেশটি ধ্বংসের মুখে। ব্রিটিশ বাহিনী যখন সিঙ্গাপুর ছেড়ে চলে গেল, তখন তাদের অর্থনীতির ২০% এক রাতেই উধাও হয়ে গেল। প্রতিবেশী দেশগুলো তাদের শত্রু ভাবত, বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। মানুষের যখন পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন সে দুইটা কাজ করতে পারে, হয় সে মারা যাবে, নয়তো সে ঘুরে দাঁড়াবে এমনভাবে যা ইতিহাস মনে রাখবে। সিঙ্গাপুর দ্বিতীয় পথটি বেছে নিয়েছিল। একটি জলাভূমির দেশ, যার কোনো ন্যাচারাল রিসোর্স বা খনিজ সম্পদ নেই, সে কিভাবে আজ বিশ্বের ৫ম ধনী দেশ হলো? সিঙ্গাপুরের সরকার বুঝতে পেরেছিল তাদের মাটিতে সোনা নেই, কিন্তু তাদের লোকেশন বা অবস্থানটাই হলো হিরে। তারা মালাক্কা প্রণালীর ঠিক মুখে অবস্থিত, যেখান দিয়ে পৃথিবীর অর্ধেক জাহাজ চলাচল করে। তারা ভাবল, আমরা পণ্য বানাতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমরা হব সেই জায়গা যেখানে সবাই পণ্য নিয়ে আসবে। তারা ট্যাক্স কমিয়ে দিল, বিদেশিদের বলল, তোমরা আসো, আমাদের দেশে ফ্যাক্টরি দাও, আমরা তোমাদের সব সুবিধা দেব। ফলাফল হিসেবে বেকারত্বের হার ১৯৫৯ সালের ১৪% থেকে ১৯৭০ সালে মাত্র ৪.৫% নেমে এলো। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? সিঙ্গাপুরের নিজের এক ফোঁটা তেল নেই, অথচ আজ তারা বিশ্বের ৩য় বৃহত্তম তেল শোধনাগার কেন্দ্র। প্রতিবেশী দেশ থেকে কাঁচামাল আনে, সেটাকে প্রসেস করে, তারপর চড়া দামে সারা বিশ্বে বিক্রি করে। একেই বলে বুদ্ধি দিয়ে ব্যবসা করা। পাশাপাশি তারা তাদের বন্দরকে এমনভাবে সাজালো যে এটি আজ বিশ্বের সবচেয়ে ব্যস্ত এবং স্মার্ট পোর্টে পরিণত হয়েছে। এখন আসুন একটু বাংলাদেশের সাথে তুলনা করি, যাতে আপনারা পরিস্থিতিটা পরিষ্কার বুঝতে পারেন। প্রথমেই আয়তন। সিঙ্গাপুরের মোট আয়তন মাত্র ৭৩৫ বর্গ কিলোমিটার, আর আমাদের বাংলাদেশ ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটার। অর্থাৎ আয়তনের দিক দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে প্রায় ২০০ গুণ বড়। আমাদের চট্টগ্রাম জেলাও সিঙ্গাপুরের চেয়ে ৭ গুণ বড়, অথচ অর্থনীতির পাওয়ার প্লেতে তারা আমাদের চেয়ে যোজন এগিয়ে। জনসংখ্যার দিকে তাকালে দেখবেন সিঙ্গাপুরের জনসংখ্যা মাত্র ৫৯ লাখের মতো, যা আমাদের ঢাকার মিরপুর আর উত্তরায় মিলে যত মানুষ থাকে তার চেয়েও কম হতে পারে। কিন্তু আসল খেনাটা হলো ইনকামে। ২০২৩ সালে সিঙ্গাপুরের মাথাপিছু আয় ছিল প্রায় $৮৪,০০০, আর আমাদের বাংলাদেশে সেটা $৩,০০০ আশেপাশে। সোজা বাংলায় বললে, একজন সাধারণ বাংলাদেশি বছরে যা আয় করেন, একজন সিঙ্গাপুরিয়ান সেটা মাত্র ১০ থেকে ১৫ দিনেই আয় করে ফেলেন। এই গ্যাপটা তৈরি হয়েছে কারণ তারা তাদের মানব সম্পদকে অত্যন্ত দক্ষ করে গড়ে তুলেছে। এতক্ষণ তো ভালো ভালো কথা শুনলেন, এখন ভাবছেন, ইস, যদি সিঙ্গাপুরে জন্মাতাম। দাঁড়ান, তাড়াহুড়ো করবেন না। সব চকচকে জিনিস সোনা নয়। সিঙ্গাপুরের জীবনযাত্রার খরচ শুনলে আপনার হার্টবিট মিস হতে পারে। সিঙ্গাপুর টানা ৫ বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের খেতাব জিতেছে। নিউ ইয়র্ক বা লন্ডনের চেয়েও এখানে থাকা খাওয়া বেশি খরচের। সবচেয়ে ভয়ঙ্কর হলো গাড়ি কেনার বিষয়টি। বাংলাদেশে আমরা গাড়ির উপর প্রচুর ট্যাক্স দিই, এটা সত্য, কিন্তু সিঙ্গাপুরের নিয়ম শুনলে আপনি আকাশ থেকে পড়বেন। সেখানে একটা সাধারণ টয়োটা করোলা গাড়ি কিনতেও আপনাকে বাংলাদেশি টাকায় ১ কোটি টাকার বেশি খরচ করতে হবে। কেন জানেন? কারণ গাড়ি কেনার আগে আপনাকে সরকারের কাছ থেকে একটা সার্টিফিকেট কিনতে হয়, যার নাম COE। শুধু এই কাগজটার দামই এত বেশি যে তা দিয়ে আপনি বাংলাদেশে একটা লাক্সারি ফ্ল্যাট কিনতে পারবেন। সরকার এটা ইচ্ছে করেই করেছে। তারা চায় না মানুষ ব্যক্তিগত গাড়ি কিনুক, তারা চায় মানুষ মেট্রো বা বাসে চড়ুক। এ কারণেই দেশটির ৯০% মানুষের নিজস্ব গাড়ি নেই। তারা ধনী, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে চড়তে তারা বাধ্য। তবে একটা জায়গায় সিঙ্গাপুরকে স্যালুট দিতেই হবে, সেটা হলো তাদের আবাসন ব্যবস্থা। আমাদের দেশে যেমন বস্তি সমস্যা বা আবাসন সংকট প্রকট, সিঙ্গাপুরে সেটা নেই বললেই চলে।
চলে। সেখানে এইচডিবি নামে সরকারি সংস্থার মাধ্যমে প্রায় 80% মানুষ বসবাস করে। সরকার নিজে তাদের জন্য ফ্ল্যাট বানিয়ে দেয় এবং এই ফ্ল্যাটগুলো কোনো জরাজীর্ণ সরকারি কোয়ার্টার নয়, এগুলো 5 স্টার মানের সুবিধা সম্পন্ন। একজন রিক্সা চালক থেকে শুরু করে অফিসের বস সবাই মাথা গোজার ঠাঁই পায়। আর একটা মজার তথ্য দিই, তাদের বাধ্যতামূলক সঞ্চয় ব্যবস্থা। বেতনের 20% টাকা সরকারকে জমা দিতেই হবে। আপনি চাইলেও সেই টাকা খরচ করতে পারবেন না। এই টাকা জমে জমে ভবিষ্যতে আপনার চিকিৎসা, বাড়ি কেনা বা অবসরের সময় কাজে লাগে। সরকার জোর করে আপনাকে দিয়ে টাকা জমানোর অভ্যাস করায়। আমাদের দেশে এমন নিয়ম থাকলে হয়তো অনেক মানুষের জীবন বদলে যেত। অর্থনীতি বাদ দিয়ে আসুন একটু তাদের আইন কানুন নিয়ে কথা বলি। সিঙ্গাপুরকে বলা হয় দ্য ফাইন সিটি। এখানে ফাইন মানে ভালো না, এখানে ফাইন মানে জরিমানা। রাস্তায় চুইংগাম খেয়ে থুতু ফেললে বা ময়লা ফেললে আপনাকে এত টাকা জরিমানা করা হবে যে আপনার পুরো মাসের বেতন শেষ হয়ে যেতে পারে। এমনকি পাবলিক টয়লেটে ফ্লাশ না করলেও জরিমানা গুনতে হবে। তাদের এই কঠোর আইনের কারণেই আজ সিঙ্গাপুর এশিয়ার সবচেয়ে নিরাপদ এবং পরিষ্কার দেশ। রাত 3টের সময়ও একজন নারী সেখানে নির্দ্বিধায় একলা হেঁটে যেতে পারেন। এই নিরাপত্তার ফিলিংটা সত্যিই আমাদের হিংসার কারণ হতে পারে। একটা দেশ আয়তনে ছোট হতে পারে, প্রাকৃতিক সম্পদ না থাকতে পারে, কিন্তু যদি সঠিক নেতৃত্ব, কঠোর পরিশ্রম আর ইস্পাত কঠিন মনোবল থাকে, তবে জঙ্গলকেও স্বর্গে পরিণত করা সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটা জেলে পল্লী আজ বিশ্বের অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠল। বাংলাদেশের সাথে তুলনাটা এই জন্যই করলাম যাতে আমরা বুঝতে পারি আমাদের সম্পদ আছে, জমি আছে, মানুষ আছে, শুধু দরকার সঠিক পরিকল্পনা আর ইচ্ছাশক্তি। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি কখনো সিঙ্গাপুরের মতো হতে পারবে, নাকি এই স্বপ্ন দেখাটাও বিলাসিতা? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনার মস্তিষ্কে একটুও নতুন চিন্তার খোরাক দিয়ে থাকে, তাহলে লাইক দিয়ে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।